হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডু নলেজ। তো তোমরা আশা করি থাম্বনেলটা দেখতেই পারছো এবং থাম্বনেলটা বুঝতেই পারছো। তো এখানে আমি দেখো তোমাদেরকে বেশি কথা বলবো না, আমি বেশি কথা যে জিনিসটায় বলবো সেটা হচ্ছে যে মিসলেনিয়াস পরীক্ষা যেটা পিএসসি বলেছিল যে সেপ্টেম্বরে হবে। তো আমরা যদি সেপ্টেম্বর ধরে এগোই, মানে সেপ্টেম্বর যদি আমরা লাস্ট ডেট ধরে এগোই, তাহলে আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে প্ল্যানিং করতে হবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কিন্তু তোমাদের পিএসসির মিসলেনিয়াস পরীক্ষা কবে হতে পারে তাতে কিন্তু আমি কোনো রকমের সময় নষ্ট করব না। তোমাদেরকে জাস্ট একটুখানি আমি বলে রাখি যে তোমরা হয়তো সকলেই জানো যে এই যে মিসলেনিয়াস যে ফর্মটা, এটা খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, মে মাসে নাগাদ বেরিয়েছিল। ফর্ম ফিল আপ 1 মাস চলে, তারপরে একটা মনে হয় রিভিশন দেয় চেঞ্জ করার, মানে এডিট দেয় চেঞ্জ করার। তারপরে আগে যে ডাইরেকশনটা ছিল সেটা হচ্ছে কিন্তু সেপ্টেম্বরের মাসে পরীক্ষা হতে পারে, মানে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী সেপ্টেম্বর মাসে পরীক্ষা হতে পারে। এবং যতদূর সম্ভব যদি সব ঠিকঠাক থাকে, কারণ এতদিন দুটো টালবাহানা ছিল। একটা টালবাহানা হচ্ছে ওবিসি মামলা, সেই ওবিসি মামলা থেকে সরকার কেস সরিয়ে নিয়েছে আমরা জানি। আরেকটা টালবাহানা ছিল, সেটা হচ্ছে যে পিএসসির চেয়ারম্যান আসছিল না, চেয়ারম্যান যদি না আসে তাহলে কোনো নথি সই করা যাচ্ছিল না, এই জন্যে এই যে রিক্রুটমেন্ট, যেটা নিউ নোটিফিকেশনের রিক্রুটমেন্ট, সেটা কিন্তু আটকে ছিল। এই দুটো টালবাহানাই কিন্তু এখন আর নেই। সরকার মে মাসে পাল্টেছে, 3 মাস সরকারের অতিক্রান্ত হয়ে গেছে। আমরা এখন অবধি কিন্তু কথাই শুনেছি যে আসবে আসবে আসবে, নতুন নোটিফিকেশন বা অনগোয়িং যে পরীক্ষাগুলো চলছে তার কিন্তু একটাও এখনো রেজাল্ট বেরোয়নি। তো আশা করি যে এই টালবাহানা যদি সব শেষ হয়ে যায়, তাহলে আমাদের যে সেপ্টেম্বর মাসে পরীক্ষার হওয়ার কথা, আমি ধরে নিচ্ছি লাস্টেই, তার কারণ আগস্ট পড়ে গেছে। আগস্টের পরে তোমরা জানোই যে যদি কালকেও পরীক্ষার ডেট ফেলে দেয়, যদি আমি ধরে নিচ্ছি যদি কালকেও তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেয় প্রিলির, তাহলেও তোমরা দেখতে পারবে যে 1 মাস থেকে 1 মাস 10-15 দিন কিন্তু লাগে সব জিনিসগুলোকে করতে, স্কুলে স্কুলে আর কি খবর পাঠাতে, পর্যবেক্ষণ করতে, সব জিনিসগুলোকে মেনটেন করতে, পরিচালনা করতে। তো আমি যদি ধরে চলি যে সেপ্টেম্বরের লাস্ট উইক, মানে সেপ্টেম্বরের 27 তারিখ, আমি ধরে চলছি যে সেপ্টেম্বরের 27 তারিখ, যেটা হয়তো রবিবার, হ্যাঁ রবিবার পড়ছে, তো সেইখানে কিন্তু পরীক্ষা তোমাদের হওয়ার কথা, পরীক্ষা সেই সময় হওয়ার কথা। এবার দেখো তোমরা জানোই যে পিএসসি তো নিয়মাবলী মেনে এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে সেই এক্সাম ক্যালেন্ডারের ওপরে পরীক্ষা নেয়, এটা আমরা জানি। তো সেই ধারণা থেকেই তোমাদেরকে আমি বলছি যে হয়তো সেপ্টেম্বরের 27 তারিখ ধরেই আমরা এগোবো, এবং এরকম করে তোমরাও কিন্তু পড়াশোনাটা করবে, ঠিক আছে? এবার আমি চলে আসছি, যারা একদম নতুন দেখছো বা আজ থেকে মিসলেনিয়াস পরীক্ষার পড়াশোনা শুরু করছো, তার কারণ দেখো পড়াশোনা করতে তো একটা মোটিভেশন দরকার, এবং সামনে যখন কোনো অনগোয়িং রেজাল্টগুলো আটকে আছে, নতুন কোনো নোটিফিকেশন আসছে না, যার অ্যাডভার্টাইজমেন্ট অনেক আগে করে দেওয়া হয়েছে, তো মোটিভেশন একটা লাগে। তো এই ভিডিও থেকে কিছুটা হলেও মোটিভেশন নাও, এবং মাথায় রাখো লাইফের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নোবডি ইজ কামিং টু সেভ ইউ। নিজেই সেলফ স্টাডি করা শুরু করো, একটা নিয়মাবলী প্ল্যান তৈরি করো, একটা অর্গানাইজ ডিসিপ্লিনড ওয়েতে থেকে নিজেরাই কিন্তু পড়াশোনাটা শুরু করো। জাস্ট আমি ছোট্ট করে দেখিয়ে দিই যে আমাদের যে মোট যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু হবে আমাদের 200 নম্বরের, 100টা সেখানে এমসিকিউ থাকবে, জেনারেল নলেজে আমাদের 75টা প্রশ্ন থাকবে 150 নম্বর, এবং সেখানে অ্যারিথমেটিকে কিন্তু আমাদের 25টা প্রশ্ন থাকবে 50 নম্বর। এই হচ্ছে কিন্তু আমাদের এক্সামের ডিভিশন, এটা মোটামুটি তোমরা সবাই জানো। এবার যদি তোমরা আজ থেকে পড়াশোনা শুরু করো, সব থেকে আগে তোমাদের দরকার যে সিলেবাসটাকে ভাগ করা, যে কি সিলেবাসে আছে বা কি সিলেবাসে আমাদের নেই। চোখ বন্ধ করে অন্ধের মতো কিন্তু পড়লে আমার হবে না। তাহলে আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমাদের কি কি সিলেবাস রয়েছে। তোমাদের দেখো প্রথমে আমি চলে আসছি ইতিহাসে। এখানে কিন্তু ভারতের ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলন, মানে এখানে এনশিয়েন্ট, মিডিয়েভাল এবং মডার্ন, এই তিনটে তোমাদের ইতিহাসে কিন্তু পড়তে হবে। যেরকম দেখো আমি ইম্পর্টেন্ট কিছু টপিক এখানে উল্লেখ করেছি, যেরকম এখানে রয়েছে সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, বৌদ্ধ ও জৈন ধর্ম, রয়েছে মৌর্য সাম্রাজ্য, যেরকম চন্দ্রগুপ্ত, অশোক এবং তার প্রশাসন, রয়েছে এখানে গুপ্ত যুগ, রয়েছে এখানে দিল্লি সালতানেট, মুঘল সাম্রাজ্য, ভক্তি ও সুফি আন্দোলন,
ইউরোপীয়দের আগমন এবং ব্রিটিশ শাসনের বিস্তারিত তোমাদের পড়তে হবে, যেটাকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টও বলছি, পলাশি ও বক্সারের যুদ্ধ। তার পাশাপাশি দেখো তোমাদের ব্রিটিশ শাসন যখন ভারতে ছিল সেই সময় ব্রিটিশরা কি আইন তৈরি করেছিল, অ্যাক্টস গুলো, সেইগুলো তোমাদেরকে পড়তে হবে। এখানে অ্যাক্টস গুলো রয়েছে। সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন তোমাদেরকে পড়তে হবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা তোমাদেরকে পড়তে হবে। তার পাশাপাশি যে ন্যাশনাল মুভমেন্ট গুলো হয়েছে, যেরকম বঙ্গভঙ্গ, স্বদেশী, এইগুলো তোমাদেরকে পড়তে হবে। গান্ধীজি যে আন্দোলনগুলো করেছে, তিনি ট্রান্সভাল থেকে ফেরত আসার পরে চম্পারণ, খেরা, আহমেদাবাদ, নন কর্পোরেশন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, সল্ট সত্যাগ্রহ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এবং অবশ্যই আরো বিপ্লবী আন্দোলন এবং আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। তার পাশাপাশি যদি আমি অন্যটায় চলে যাই, যে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক অংশ, তার কারণ এখানে তোমাদের জিওগ্রাফির ক্ষেত্রে এবং বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে কালচারের পার্টটায় সেখানে কিন্তু একটু পশ্চিমবঙ্গের ইতিহাসও তোমাদেরকে পড়তে হবে। যেরকম আমাদের যারা আর কি ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার্স রয়েছে তাদেরকে আমরা একটুখানি পড়বো। যেরকম যেরকম ফর এক্সাম্পল রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, বাংলার নবজাগরণ যেটাকে ইন্ডিয়ান রেনেসাঁ বলা হয়, অনুশীলন সমিতি, যুগান্তর, চট্টগ্রাম অস্ত্রগার অভিযান, নেতাজি সুভাষচন্দ্র বসু আগেও তোমাদের বললাম, এবং অবশ্যই বাংলার কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক, বৈজ্ঞানিক এবং সমাজ সংস্কারকদের তোমাদের পড়তে হবে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পার্ট। নেক্সট আমি যদি চলে আসছি জিওগ্রাফির ক্ষেত্রে, ভূগোলের ক্ষেত্রে, তোমাদের দেখো ভূগোলেরও আমি ইম্পর্টেন্ট কিছু টপিক দিয়ে দিয়েছি। এইগুলোর মধ্যেই প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এর মধ্যে থেকেই আসে। তো কি আসে দেখে নাও এখান থেকে। এখানে পৃথিবীর গতি, ঠিক আছে, তার পাশাপাশি সময়, ঠিক আছে, পৃথিবীর যে গতি রয়েছে, যে রোটেশন সিস্টেম রয়েছে সেটা আসছে। শিলা, ভূমিকম্প, আগ্নেয়গিরি, এগুলো আমাদের রয়েছে। বায়ুমণ্ডল, বায়ুচাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, এগুলো আমাদের রয়েছে। ভারতে মৌসুমী বায়ু রয়েছে আমাদের। ভারতের পর্বত, মালভূমি, সমভূমি, উপকূল, গঙ্গা, ব্রহ্মপুত্র, উপদ্বীপের যে নদ নদীগুলো রয়েছে সেগুলো আমাদের রয়েছে। ভারতের মাটি, কৃষি, সেচ প্রধান ফসল, খনিজ সম্পদ রয়েছে, বিদ্যুৎ উৎপাদন আমাদের রয়েছে, জনসংখ্যা, সেন্সাস, পরিবহন এবং প্রাকৃতিক উদ্ভিদ, পরিবেশ আমাদের রয়েছে, দূষণ এবং জলবায়ু পরিবর্তন, যেটাকে এনভায়রনমেন্টালও বলা হয় আর কি, এনভায়রনমেন্টাল সাবজেক্টও কিন্তু আসে। এবং এটা আমি বলছিলাম যে জিওগ্রাফিতেও কিন্তু তোমাদের এই ইতিহাসের মতোই তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের যে ভূগোল সেটাও কিন্তু পড়ে রাখতে হবে। যেরকম পৃথিবীর গতি, আচ্ছা এটা তো আগেই ছিল, সরি, হ্যাঁ, তো এখানেও মোটামুটি তোমাদের আর কি এই পশ্চিমবঙ্গের যে কিছু ভূগোল আছে সেই ভূগোলও কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। আমি আসলে এটা আগেরটাই আমি এখানে কপি করে দিয়েছি। তো পশ্চিমবঙ্গেরও কিছু যে ভূগোলের যে পার্টটা আছে সেই পার্টটাও কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে বা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি একবার কমেন্ট সেকশনে তোমাদের এই পশ্চিমবঙ্গের যে ভূগোলের পার্ট আছে, খুবই ছোট একটা অংশ আছে, ঠিক আছে, সেগুলো তোমাদের পড়ে রাখতে হবে। পশ্চিমবঙ্গের ওয়েদার সম্পর্কে, রেন সম্পর্কে, তোমাদের মাউন্টেন সম্পর্কে, খনিজ পদার্থ সম্পর্কে, মাটি সম্পর্কে, এগুলো কিন্তু একটু পড়ে রাখতে হবে। নেক্সট আমি যদি চলে আসি তোমাদের, সেটা হচ্ছে যে আমার টপিক ভারতীয় রাজনীতি এবং সংবিধান। সেখানে অবশ্যই সংবিধানের বৈশিষ্ট্য, কনস্টিটিউশনাল ফিচার, প্রিয়াম্বল, প্রস্তাবনা, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি এবং ডিপিএসপি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। এখানে আমাদের এক্সিকিউটিভসদেরও আমাদের পড়ে রাখতে হবে, যেরকম রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, বিল এবং বাজেট। বিল বাজেটটা নয় তোমাদের না পড়লেও চলবে, সেরকম ভাবে ওরকম ডিপলি প্রশ্ন আসে না, মিসলেনিয়াসে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আমাদের স্টেটের এক্সিকিউটিভ, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্যের বিধানসভার যারা মিনিস্টার্স রয়েছে বা যারা এমএলএ রয়েছে, এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক। ক্লিয়ার? তার পাশাপাশি দেখো এখানে কিছু টপিক কিন্তু ইন্টারচেঞ্জেবল রয়েছে। মানে আমি বলতে চাইছি যে পলিটি এবং ইকোনমিক্স এর মধ্যে কিন্তু একটা ইন্টারচেঞ্জেবল টপিক রয়েছে। যেরকম এখানে রয়েছে ক্যাগ, যেরকম তোমাদের রয়েছে জিএসটি কাউন্সিল, নীতি আয়োগ, তাছাড়াও যে কনস্টিটিউশনাল বডিগুলো রয়েছে, আমাদের 73rd 74th পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি রয়েছে, সাংবিধানিক আইন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, শিডিউল, পার্ট, আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামো জাস্ট একটু আমাদের দেখে যাইলেই হবে, খুব একটা ডিপ প্রশ্ন এখানে আসে না। তার পাশাপাশি আমি যদি চলে যাই অর্থনীতি বা
আমাদের ইকোনমিক্সে, তাহলে আমরা এখানে দেখবো যে এখানে জিডিপি, জিএনপি, এনএনপি এইগুলো আমাদের রয়েছে। বেকারত্ব ও দারিদ্র, আমাদের রয়েছে মুদ্রানীতি, আরবিআই এর কাজ, ব্যাংকিং সেক্টরে যেরকম রেপো রেট, রিভার্স রেট, সিআরপি, এসএলআর, কেন্দ্রীয় বাজেট এবং ইকোনমিক সার্ভে আমাদের রয়েছে, কর আমাদের রয়েছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স আমাদের রয়েছে, ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের রয়েছে। তো এইগুলো কিন্তু আমাদের ইকোনমিক্সের মধ্যে রয়েছে। তাছাড়াও আমাদের এই যে এটাও কিন্তু আবার জিওগ্রাফির সাথে আবার ইকোনমিক্সের একটা ইন্টারডিপেন্ডেন্ট পার্ট আছে, যেরকম কৃষি, শিল্প, পরিবেশের ক্ষেত্রে, ঠিক আছে, পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, তার মৌলিক তথ্য, আর্থিক অনুভূতি, গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পগুলো অনেক কিন্তু এখানে তোমরা জিকে, জিএস এর বা কারেন্ট অ্যাফেয়ারের কিন্তু তোমরা পার্ট এখানে পাবে, এবং অনেক কিন্তু নতুন স্কিম থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে, এবং অবশ্যই তার পাশাপাশি পশ্চিমবঙ্গের অর্থনীতি। নেক্সট আমি চলে আসছি যে আমাদের বিজ্ঞানের যদি পার্টটাই দেখি, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স মানে বায়োলজি, তাহলে এখানে দেখো এখানে কিন্তু অনেক সায়েন্সের পার্ট রয়েছে। এটা আমি বলার কোনো লোক না, তার কারণ আমি একদমই বলতে পারো যে লেম্যান, এই টপিকে কিছু জানি না, তো কিছু ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিও। তো সেখানে কিন্তু একক পরিমাপ রয়েছে আমাদের গতি, বল, কাজ, শক্তি, ক্ষমতা, মহাকর্ষ, চাপ, ঘনত্ব, তাপ, তাপমাত্রা, আলো, বিদ্যুৎ, চুম্বক, এইগুলো কিন্তু আমাদের রয়েছে। শুভজিৎ স্যার আরো ভালো তোমাদেরকে এইগুলো বুঝিয়ে দেবেন। তোমাদের মিশ্রণ, পরমাণু পর্যায়ে সাধারণ প্রাথমিক ধারণা, অ্যাসিড, কর, ক্ষার, লবণ ও পিএইচ, ধাতু, জারণ, বিজারণ, তাই তো, এইগুলো কিন্তু আমাদের রয়েছে। জল, বায়ু, দূষণ, এইগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। রসায়ন, কেমিস্ট্রির যে পার্টটা সেগুলো আমাদের রয়েছে। তার পাশাপাশি আমরা যদি এবারে জীবন বিজ্ঞানের পার্টটা দেখি, জীববিজ্ঞানের আমরা পার্টটা দেখি, তাহলে এখানে দেখো কোষ, টিস্যু রয়েছে আমাদের। আমাদের মানবদেহের যে হিউম্যান অর্গানস গুলোর আমাদের রয়েছে, সেই অর্গানসের আমাদের এখানে পার্টটা রয়েছে। আমাদের হরমোন আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে ভিটামিন ও বাকি যে রোগগুলো রয়েছে, ভিটামিন জড়িত যে রোগগুলো রয়েছে, আমাকে সেগুলো দেখতে হবে, দেখে যেতে হবে একবার। তার পাশাপাশি রোগ, টিকা, রোগ প্রতিরোধ যে আমাদের ভ্যাকসিন গুলো রয়েছে, সেগুলো আমাদের দেখে যেতে হবে। আমাদের এখানে জিন, বংশাগতি, এইগুলো আমাদের দেখে যেতে হবে। তার পাশাপাশি খাদ্য শৃঙ্খলা বা জীব বৈচিত্র্য, এইগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। পারলে আমি সরে দাঁড়াচ্ছি, একটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নেক্সট আমি যদি চলে আসি এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের শিল্প সংস্কৃতি, যেটাকে আমরা বলি স্ট্যাটিক জিকে, আর্ট, কালচার অ্যান্ড স্ট্যাটিক জিকে। এই পার্টটাতে কিন্তু খুব ভালো করে করবে, কারণ বিগত বছরের যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, সেখান থেকে দেখা গেছে যে মোটামুটি 6 মাসের কিন্তু জিকে পোর্শন কিন্তু সেখান থেকে আসে। তো এখানে আমাদের অনেক কিছুই আসতে পারে। ভারতের জাতীয় প্রতীক, গুরুত্বপূর্ণ দিবস ও থিম, পুরস্কার, সম্মান এবং উপাধি, বই, লেখক, খেলাধুলা প্রতিযোগিতা, আন্তর্জাতিক সংস্থা, ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভারতের নৃত্য, আমাদের সঙ্গীত, চিত্রকলা এবং স্থাপত্য, পশ্চিমবঙ্গের যে লোকসঙ্গীত, লোক সংস্কৃতি রয়েছে, উৎসব রয়েছে, মেলা রয়েছে, সেগুলো আসতে পারে। বাউল, ছই মানে যেগুলো বিভিন্ন রকমের নাচ আমাদের রয়েছে, বিষ্ণুপুরের ঘরানা, এইগুলো প্রশ্ন রয়েছে। এবারে WBCS তোমরা দেখছো যে এই আর্ট এবং কালচার নিয়ে কিন্তু প্রায় 2 থেকে 3টে প্রশ্ন এসছে। টেরাকোটার মন্দির, বাংলার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম ও ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ যুক্ত পণ্য, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে, জিকে আমি এটা জিকেতে বলে দিয়েছিলাম যে 6 মাস, যেটা তোমাদের বলছিলাম। তো এই কারেন্ট অ্যাফেয়ারেও কিন্তু তোমাদের মোটামুটি 6 মাস মোটামুটি দেখে গেলে হবে। স্ট্যাটিক জিকে তো একই থাকে, সবকিছু তোমরা দেখেই যাবে। তাই এখানটা একটু ভালো করে লক্ষ্য করবে যে কারেন্ট অ্যাফেয়ার মূলত পরীক্ষার আগে 10 থেকে 12 মাস প্রধান লক্ষ্য তোমাদের কি রাখতে হবে, যে শেষ 6 মাসের যে বিষয়বস্তুগুলো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার গুলো হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। যেখানে তোমরা জাতীয়, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাগুলো, সরকারি প্রকল্প ও নীতি, গুরুত্বপূর্ণ নিয়োগ ও পদত্যাগ, পুরস্কার ও সম্মান, খেলাধুলা, বিজ্ঞান এবং মহাকাশ যা রয়েছে সবই তোমাদেরকে করতে হবে। প্রতিরক্ষা মহড়া, পরিবেশ সম্মেলন ও রিপোর্ট, গুরুত্বপূর্ণ সূচক র্যাঙ্কিং, বাজেট আমাদের এখানে করতে হবে, আন্তর্জাতিক সংস্থা, গুরুত্বপূর্ণ দিবস, থিম, প্রয়াত বিশিষ্ট ব্যক্তি, এইগুলো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে করে যেতে হবে। তাহলে সিলেবাসটা
অ্যাটলিস্ট তোমরা দেখে নিলে বা তোমরা কভার করলে। এবার আমি চলে আসছি অ্যারিথমেটিকের পার্টটা, যেখানেও তোমাদের কিন্তু হিউজ নাম্বার একটা রয়েছে। তো অ্যারিথমেটিক তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের এখানে কিন্তু তোমাদের অ্যারিথমেটিক রয়েছে। সংখ্যা পদ্ধতি, মৌলিক মৌলিক গণিতিক ক্রিয়া, ঠিক আছে, দশমিক, ভাগাংশ, এলসিএম, এইচসিএফ, সরলীকরণ, অনুপাত, সমানুপাত, শতকরা, গড়, লাভ, প্রফিট অ্যান্ড লস, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, অংশদারি, মিশ্রণ, এগুলো কিন্তু আমাদের সব এখানেও রয়েছে। তোমরা জানো এইগুলো, যেরকম সময়, কাজ, পাইপ অ্যান্ড খিস্টন, সময়, গতি, দূরত্ব, ট্রেন, বোট, স্টিম, বয়স সংক্রান্ত অঙ্ক, ক্ষেত্রফল, পরিমিতি, প্রাথমিক বীজগণিত, এইগুলো কিন্তু তোমাদের রয়েছে, যেগুলো আর কি অঙ্কতে থাকে। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট যে স্কোরিং, দেখো এগুলো কি কি রয়েছে। তাহলে এখানে শতকরা, অনুপাত, গড়, লাভ ক্ষতি, সময় কাজ, সময় দূরত্ব এবং মেনস্টুরেশন, এইগুলো কিন্তু খুব স্কোরিং তোমাদের অঙ্কের কিন্তু প্যাটার্ন রয়েছে। স্কোরিং কিন্তু প্যাটার্ন এগুলো রয়েছে। তো এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে এবং এই টপিকগুলো ভালো করে করবে, এবং রাজকুমার স্যার আশা করি তোমাদের ক্লাসও নেবেন। এবার যদি আমি একটু আসি যে 60 দিনের মাস্টার প্ল্যান তোমরা কিভাবে এই পরীক্ষাটাকে এগোবে বা কিভাবে তোমরা জিনিসটাকে দেখবে। তো দেখো, যদি আমি ধরে দিই আগস্টের আমাদের আছে 30 দিন, 30 দিনও আর নেই বলতে গেলে, এবং আমরা সেপ্টেম্বরে যদি 30 দিন ধরি, 30 দিনও নেই, বাট তাও আমি 60 দিন ধরেই চলছি আর কি। তো তোমাদের প্ল্যানটা কিভাবে হওয়া উচিত, দেখো প্ল্যানটা 4টে ভাগে তোমরা ভাগ করো। 1 থেকে 15, 16 থেকে 30, 31 থেকে 45 এবং অবশ্যই তার লাস্ট সময়টা 46 থেকে 55, এই যে সময়টা রয়েছে এখানে একটু ভাগ করবে। তো দেখো বিভিন্ন ভাগ আমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যাতে তোমাদের স্ট্র্যাটেজি বানাতে কিন্তু খুব সুবিধা হয়, কারণ উইথাউট স্ট্র্যাটেজি তোমরা কিন্তু লক্ষ্য ভেদ করতে পারবে না। তো স্ট্র্যাটেজি কিন্তু খুব দরকার। তো প্রথম 1 থেকে 15 দিন তোমাদের ফাউন্ডেশনটাকে স্ট্রং করো, উইকনেস গুলোকে এখানে আইডেন্টিফাই করো। যেরকম তোমরা কি পড়বে, প্রথমেই একটা, যদি মোটামুটি আমি আশা করছি যে তোমাদের অনেকেরই অনেক কিছুই পড়া আছে, তো সেই আশা করে আমি এখানে বলছি যে একটা ফুল ডায়াগনস্টিক মক দাও, সেটা ডে 1 সেই মকে তোমাদের বিভিন্ন ভুল হবে, ভুল হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। ভুলগুলোকে এখানে 3টে ক্যাটেগরিতে ভাগ করো। একটা হচ্ছে ডিড নট নো, মানে আমি কিছু জানিই না এটার ব্যাপারে, দেখিনি এই ব্যাপারে। ফরগেট, মানে আমি ভুলে গেছি, জানতাম কিন্তু এখন আর মনে নেই। এবং কেয়ারলেস, আমার মিস্টেক হয়েছে। 3টে ব্যাপারে ভাগ করো। প্রত্যেক দিন 2টো জিএস টপিক করো এবং একটা অ্যারিথমেটিকের চ্যাপ্টার করো। সেই জিএস টপিক যা কিছু হতে পারে, সেটা জিওগ্রাফির হতে পারে, সেটা পলিটির হতে পারে, সেটা হিস্ট্রির হতে পারে, যে কোনো একটা জিএস এর টপিক তোমরা, 2টো জিএস এর টপিক তোমরা ফিনিশ করো। তার পাশাপাশি একটা অ্যারিথমেটিকের চ্যাপ্টার ডেলি করো। 30টা অ্যারিথমেটিক প্রত্যেক দিন করার ট্রাই করো। 25 থেকে 30টা কারেন্ট অ্যাফেয়ার এমসিকিউ ডেলি ট্রাই করো। তাতে হবে কি, তোমরা যত এমসিকিউ ট্রাই করবে তত কিন্তু তোমাদের মাথায় জিনিসগুলো আসবে, জিনিসগুলো বসবে, এবং যত তোমরা কারেন্ট অ্যাফেয়ার এই ট্রাই করবে তত কিন্তু তোমাদের নতুন নতুন ইনফরমেশনও কিন্তু অ্যাড হতে থাকবে। তার পাশাপাশি লাস্ট 2 ডেজ ওয়ার্ক ডে রিভিশন এভরি থার্ড ডে। ধরে নাও তোমরা মানডে এবং টুইসডে তোমরা নতুন নতুন চ্যাপ্টার্স করলে, তো ওয়েডনেসডে সেটাকে রিভিশন দাও। আবার থার্সডে ফ্রাইডে 2টো নতুন চ্যাপ্টার, একটা অ্যারিথমেটিক করো, আবার সেখানে রিভিশন দাও। এবং অবশ্যই একটা অন্তত উইকলি একটা সিলেকশন মক টেস্ট তোমরা দাও, তোমাদের কতটা হয়েছে সেটা দেখার জন্য। নেক্সট আমি যদি চলে আসি যে 16 থেকে 30 তোমাদের সিলেবাস মোটামুটি তোমরা একটা কভার করেছো। তো এখানে তোমরা কি করবে, এখানে তোমাদের গোলটা কি থাকবে, গোলটা হচ্ছে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা, বা পুরো সিলেবাস কমপ্লিট তো সেইভাবে করা যায় না, যতটা আমি কভার করতে পারবো। তো সেখানে কমপ্লিট সায়েন্স তোমরা আগে ফোকাস করবে, ইকোনমিক্স, কালচার এবং স্ট্যাটিক জিকে। তার মানে যেই পোর্শন গুলো এমনি ডিফিকাল্ট, যেই সাবজেক্ট গুলো এমনি ডিফিকাল্ট, আমি সেইগুলোকে সব কমপ্লিট করে দেবো। যেরকম কমপ্লিট আমি সায়েন্স এখানে করব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কালচার, স্ট্যাটিক জিকে আমি করব। তার পাশাপাশি অ্যারিথমেটিকের যে স্কোরিং প্যাটার্ন গুলো, যেগুলো স্কোরিং সাবজেক্ট, যেগুলো থেকে অঙ্ক আসবেই, সময়, কাজ, ডিস্টেন্স, মিক্সচার, মেনস্টুরেশন, এইগুলো আমি করব। আমি কি করব, তার পাশাপাশি আমি কিন্তু এমসিকিউ দিতে থাকবো, কারণ যত আমি এমসিকিউ দেব তত আমার কাছে নতুন ইনফরমেশন অ্যাড হতে থাকবে, তত কিন্তু আমি আরো নতুন নতুন জিনিস পড়তে পারবো।
তো সেখানে আমি দেখো প্রত্যেক দিন আমি কিন্তু 50টা মিক্স জিএস দেব, জেনারেল স্টাডিজ দেব, এবং 25টা ম্যাথের কিন্তু এমসিকিউ দেব। আরামসে দেওয়াই যায়। আমাদের রাজকুমার স্যারই প্রত্যেক দিন না 8টার সময় আর কি 25 থেকে 30টা প্রশ্ন নিয়ে আসে। তো সেটা যদি প্র্যাকটিস করো তোমাদের তাহলেও হবে। প্রকাশ স্যার, আমি, সৌমেন স্যার, সৌম্য স্যারও কিন্তু আমরা প্রত্যেক দিনকে প্রশ্ন নিয়ে আসি তোমাদের জন্য। তার পাশাপাশি উইকলি দুটো কিন্তু ফুল মক টেস্ট দাও। তোমাদের এখানে কাজটা কি হবে, মক টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু নতুন ইনফরমেশন জানা, যে ইনফরমেশন গুলো নতুন জানছো সেইগুলোকে কিন্তু খাতায় নোট ডাউন করে রাখা। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমি নেক্সট 31 থেকে 45 ডে। তাহলে এটা হচ্ছে আমাদের রিভিশন প্ল্যানিং হলো। তাহলে আমরা রিভিশন কি করব, আমরা কিন্তু নতুন কোনো চ্যাপ্টার অ্যাড করব না, নতুন কোনো মেজর চ্যাপ্টার কিন্তু আমরা অ্যাড করব না। হ্যাঁ, প্রেসিডেন্টের মধ্যে তুমি ইমপিচমেন্ট ভুলে গেলে সেটা অ্যাড করতে পারো, বাট একটা হোল প্রেসিডেন্ট এখন পড়া সম্ভব নয়। তো মাথায় রাখবে যে এখানে কিন্তু তোমাদের রিপিটেশন করা উচিত, যেগুলো তোমরা পড়েছো সেইগুলোই রিপিটেশন করা উচিত। রং যে প্রশ্নগুলো হচ্ছে সেইগুলোকে পুনরায় আবার ট্রাই করা উচিত। তার পাশাপাশি একটা ড্যাশবোর্ড তৈরি করো যেগুলোকে তোমরা অ্যাটলিস্ট দিনে 2বার রিভিশন দেবে। সেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, পলিটি হতে পারে, সায়েন্স হতে পারে, অ্যাটলিস্ট 2বার কিন্তু তোমরা রিভিশন দেবে। সেটা তুমি তোমার মতো করে করো। মানডে হিস্ট্রি করো, হিস্ট্রি সকালে করো, জিওগ্রাফি হয়তো বিকেলে করো, বা আবার হয়তো মঙ্গলবার পলিটি সকালে করো, আবার হয়তো বিকেলে অন্য কোনো সাবজেক্ট করো। এরকম করে অন্তত 2বার রিভিশন তোমরা দাও। পিওয়াইকিউ সলভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে কিন্তু এবার দেখার তোমাদের সুযোগ এসে গেছে, এখনো অবধি দেখোনি, এবার তোমরা দেখো। স্ট্যান্ডার্ড পিএসসির কোশ্চেন পারলে সলভ করো। প্রত্যেক দিন 100 থেকে 150টা মিক্স এমসিকিউ ডেইলি সলভ করো। 3টে উইকলি মক টেস্ট দাও, মানে প্রথমে মক টেস্ট একটা ছিল, তারপরে 2টো হলো, তারপরে আমরা 3টে আমরা সলভ করছি। এবং দেখো ডেডিকেটেড অন্তত 30 মিনিট কিন্তু দাও, ডেডিকেটেড অন্তত 30 মিনিট দাও সেই জায়গাটায় যেটা তোমাদের অঙ্কে উইক আছে, যেই টপিকটা তোমরা অঙ্কে পারছো না। এবং অবশ্যই তোমরা মান্থলি জিকেসিএ ওয়ান লাইনার সেগুলোকেও কিন্তু রিভিশন দিতে থাকবে। এবার চলে আসছি আমি ডে 46 থেকে 55 তোমাদের কি করা উচিত। এখানে দেখো তোমাদের গোল হবে ইমপ্রুভ অ্যাকিউরেসি, স্পিড এবং কোশ্চেন সিলেকশন, যাতে তোমরা যখন পরীক্ষার খাতায় যাও তখন যেন এইগুলোতে সময় বেশি না যায়। তো সেখানে তোমরা দেখছো প্রত্যেকটা অল্টারনেটিভ ডে তোমরা ফুল মক টেস্ট দাও, অ্যাটেম্প মক টেস্ট দাও ডিউরিং দ্য এক্সাক্ট অ্যাকচুয়াল আওয়ার। যদি তোমাদের 2 ঘন্টার পরীক্ষা হয় তাহলে সেরকম ভাবেই তোমরা কিন্তু দাও। 100টা তোমাদের প্রশ্ন করতে হবে, সেরকম ভাবে টাইমে কিন্তু তোমরা এইগুলোকে দাও। দেখো যে কোথায় ঠিক হচ্ছে, কোথায় ইনকারেক্ট হচ্ছে, সেগুলোকে এখনো শুধরানোর সময় তোমাদের আছে। শর্ট নোট যেগুলো তোমরা বানিয়েছো সেইগুলোকে রিভিশন করো, ফর্মুলা, মাইন্ড ম্যাপ বা যেই জিনিসগুলো ভুল হচ্ছিল সেইগুলোকে একবার দেখে নাও, রিভিশন করো। টেক শর্ট সিলেকশন টেস্ট ফর উইক সাবজেক্ট। যে সাবজেক্টগুলো তোমার মনে হচ্ছে উইক, যে টপিকগুলো তোমার মনে হচ্ছে উইক, সেইগুলোকে কোনো একটা জায়গা থেকে, বা তোমরা ইন্টারনেটেই সার্চ করতে পারো, এখন তো আবার এআই এসে গেছে, যদি সেই চ্যাপ্টারটাই সার্চ করো যে আমাকে হার্ড বা ডিফিকাল্ট লেভেলের এমসিকিউ দাও, দেখো সেই চ্যাপ্টারে এমসিকিউ তোমরা কতটা পারছো। এবং অবশ্যই এই যে নেগেটিভ মার্কিং কথাও কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখবে। তার পাশাপাশি 56 থেকে 60 মানে ফাইনাল সময়, এখানে কিছু নতুন পড়ার দরকার নেই, নতুন বই, পিডিএফ, ভিডিও শুরু করার কোনো দরকার নেই। ভালো করে ঘুমাও, নর্মাল ডায়েট নাও, মক তোমরা দিতে পারো, ম্যাক্সিমাম 2টো মক দিতে পারো, তার থেকে বেশি মক দেওয়ার কোনো দরকার নেই। মাইক্রো রিভিশন করতে থাকো, বিশেষ করে এই আর্টিকেল অ্যামেন্ডমেন্ট এইগুলো কিন্তু ভুলে যাওয়ার চান্স বেশি। হিস্ট্রিতে কোন জিনিসটা ক্রোনোলজিক্যাল অর্ডারে হয়েছিল ভুলে যাওয়ার চান্স বেশি। ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট, রিভার, পার্ক, কালচার এইগুলো কিন্তু ভুলে যাওয়ার চান্স বেশি। ম্যাথে যে ফর্মুলাগুলো আছে সেইগুলোকে আমি একবার মনে রেখে দিলাম। তো শুধু এইটুকুই করো, তার থেকে বেশি করার আমার মনে হয় না কিছু দরকার রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? আশা করি বুঝতে পারলে। এই টাইম টেবিলটা তোমরা একটা করে নিতে পারো। আমি টাইম টেবিলটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করেছি, এটা তোমরা নিজের মতো করে করবে। যেরকম যেটা আমি বলছিলাম যে আমি ভাগ করে নেব যে আমার প্রাইমারি সাবজেক্ট কোনটা, সেকেন্ডারি সাবজেক্ট কোনটা। যেরকম দেখো আমি সোমবার আমার ইতিহাসটাকে প্রাইমারি সাবজেক্ট হিসেবে রেখেছি, অ্যারিথমেটিকটাকে আমি সেকেন্ডারি সাবজেক্ট হিসেবে রেখেছি। তার মানে আমি সকালটা বা বেশিরভাগটা সময় আমি হিস্ট্রিতে দেবো, আমি তারপরে অ্যারিথমেটিকে দেবো। সেরকমই দেখো টুইসডে রয়েছে ভূগোল আমার প্রাইমারি, আমার সেকেন্ডারি রয়েছে বিজ্ঞান। তো এরকম করে তোমরা দেখতে পারো। নেক্সট তোমরা দেখো যেটা আমি বলছিলাম যে শনিবার এবং রবিবার একটু রেস্ট নাও, একটু এন্টারটেনমেন্টের জন্যও জায়গা রাখো, একটু রিল্যাক্স করার চেষ্টা করো, তাহলে রিল্যাক্স করবে। কিন্তু তার পাশাপাশি বিজ্ঞান এবং স্ট্যাটিক জিকের পার্টটা একটু দেখে রাখবে। মিক্সড এমসিকিউ তোমরা সলভ করবে,
রবিবার দিনকে বাড়িতে বসে আছো, একটা ফুল মক টেস্ট একটা দিয়ে দিলে, বা যেই ভুলগুলো আগে করেছো সেইগুলো একবার অ্যানালাইসিস করে নিলে। নেক্সট তোমাদের কি আছে দেখো, রুটিন দুটো পার্টে ভাগ করো, যেটা বারবার আমি তোমাদেরকে বলছি যে ডেইলি রুটিন যেটা আছে সেটা দুটো পার্টে ভাগ করো। একটা হচ্ছে তোমরা যেটা ফুল টাইম প্রিপারেশন দেবে, এটা কিন্তু 6 থেকে 7 ঘন্টা তোমাদের পড়তে হবে। তার পাশাপাশি চাকরির সঙ্গে প্রস্তুতি, মাথায় রাখো যারা ওয়ার্কিং প্রফেশনাল রয়েছে, তারা 4 থেকে হয়তো 3 থেকে 4 ঘন্টা সময় পাবে, তো তারা কিভাবে পড়বে, বাকিরা কিভাবে পড়বে, বাকিদেরকে আগে বলি। তো সকাল ধরে নাও 6:30 আমার শুরু হয়, 6:30 থেকে 8:30 আমি একটা জিএস এর পোর্শন পড়লাম, 9:30 থেকে 12টা আমি অ্যারিথমেটিক বা সায়েন্স পড়লাম, দুপুরবেলা ভালো করে খেয়ে দে 2:30 থেকে 5টা আমি সিএ বা স্ট্যাটিক জিকের পোর্শনটা পড়লাম, সন্ধ্যাবেলা আমি একটা এমসিকিউ করলাম, এবং রাত থেকে 8টার সময় অ্যানালিসিস করে, আধ ঘন্টা অ্যানালিসিস করে আজকের কি ভুল হলো বা কি পড়লাম সেটা করে আমি শুয়ে পড়লাম। বাট যারা চাকরি করে ওয়ার্কিং প্রফেশনাল, তারা 3 থেকে 4 ঘন্টা পাবে, এবং আমি ধরে নিলাম বিশেষ করে তারা হয়তো সন্ধ্যেটাই পাচ্ছ। সকালে যদি 1 ঘন্টা পাও অ্যারিথমেটিক করে নাও, খুব ভালো, দ্যাট উইল মানে তোমাকে আর কিছু করতে হবে না। বলে না যে ইট ইউর ফ্রগ এট দ্য ডে, মানে দিন শুরু হওয়ার আগেই ব্যাংকে খেয়ে নাও, ব্যাংকে তো কেউ খায় না, বাট কি বলছে যে ডিফিকাল্ট কাজগুলোকে সকালে করে নাও, তাহলে পরবর্তীকালে আর ভাবতে হবে না। তো তোমাদের যে যখন তোমরা যাতায়াত করছো, যখন বাসে ট্রেনে বিভিন্ন সময় আছো, তখন একটুখানি সিএ বা ওয়ান লাইনার গুলো তোমরা দেখে নিতে পারো, গান শুনতে শুনতে ট্রেনে যেতে যেতে পিডিএফটা একবার খুলে দেখে নিতে পারো, সন্ধ্যাবেলা ইভিনিং এ এসে 1 ঘন্টা জিএস এর বিষয় দেখতে পারো, যে কোনো একটা সাবজেক্ট হোক না কেন দেখতে পারো, এবং রাতে 1 ঘন্টা তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো, 20 মিনিট কি কি ভুল করেছো সেটা তোমরা একবার দেখতে পারো। নেক্সট আমি চলে আসছি যে অ্যাসেসমেন্ট তোমরা কিভাবে করবে। দেখো ভালো যদি তোমাদেরকে পরীক্ষা দিতে হয়, কারণ দেখো কম্পিটিশন হিউজ, বুঝতেই পারছো, তার পাশাপাশি রিজার্ভেশন কি হবে কেউ আমরা জানি না, তো সেখানে আমাদের কি হচ্ছে 1500টা ভালো মানের অংশ কিন্তু তোমরা অঙ্ক কিন্তু তোমরা প্র্যাকটিস করবে ভালো মানের, ভুল হোক 1000টা ভুল হোক অসুবিধা কিছু নেই, আমি একটা অঙ্ক থেকে আরো 5টা অঙ্ক খুঁজে পাবো। ভালো মানের ডেইলি প্র্যাকটিস করো 75 থেকে 150টা, সেকশনাল টেস্ট দাও, পিওয়াইকিউ দাও, মক টেস্ট অন্তত 12 থেকে 18টা দাও, এবং অবশ্যই সেফ অ্যাটেম্প স্ট্র্যাটেজিটা করো। সেফ অ্যাটেম্প স্ট্র্যাটেজি মানে আমি জানি যে এটার উত্তর আমি জানি না, আমি গেস ওয়ার্কও করতে পারবো না, এতটাই অজানা প্রশ্ন, ছেড়ে দাও। তোমাকে তো 100-র মধ্যে 100, 200-র মধ্যে 200 পেতে হবে না, তোমাকে কাট অফ ক্রস করতে হবে। তো সেই স্ট্র্যাটেজিটা কিন্তু ওই যখন মক দিচ্ছ সেখান থেকেই জিনিসটা করো। তাহলে কি কি তোমরা করবে, 3 পিলার তোমরা মাথায় রাখবে, 3টে খাতা করবে। প্রথম হচ্ছে আমাদের কোড ডেটার খাতা হবে, ডেটা, যেখানে তোমরা শুধু ডেটা পুট করবে, ডেটা স্ট্রং করবে, সেটা অ্যারিথমেটিকের ফর্মুলা হতে পারে, কনস্টিটিউশনের আর্টিকেল হতে পারে, হিস্টোরিক্যাল ক্রোনোলজিক্যাল কনসেপ্ট হতে পারে, জিওগ্রাফি বা সায়েন্সের ফ্যাক্ট হতে পারে। এরর কারেকশন, যেখানে তুমি শুধুমাত্র তোমার এরর গুলোকে কারেক্ট করছো, সেখানে তোমার রং কোশ্চেন কি ভুল হয়েছে, কেন তোমাদের ভুল হয়েছে, কারেক্ট কনসেপ্টটা কি হবে, এবং অবশ্যই তার পাশাপাশি কিভাবে আমি এটাকে সলভ করব পরবর্তীকালে। তার পাশাপাশি খাতা 3, এটা কিন্তু তোমার জিকেসিএ এবং ডাব্লিউবি জিকের জন্য পুরোটাই এখানে লেখা আছে, স্কিম, অ্যাওয়ার্ড, পার্সন, প্লেসেস, ডাব্লিউবি ডিস্ট্রিক্ট, কালচার, আর্ট, এইগুলো তোমরা কিন্তু দেখে যাবে বা পড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়। এবং দেখো মক টেস্ট যখন তোমরা দিচ্ছ, দেখো মক টেস্টও কিন্তু অন্ধের মতো দেবে না, মক টেস্ট দেওয়ারও কিন্তু একটা প্যাটার্ন আছে। তো কি প্যাটার্ন আছে, তোমরা মক টেস্ট কিভাবে দেবে? তো দেখো তোমাদের মোট মক টেস্ট যদি তোমরা দাও 11 থেকে 18টা, আমি অ্যাভারেজলি 15 থেকে 16টাই ধরছি, তাহলে কনসেপ্ট না জানার কারণে কতটা ভুল হচ্ছে, কনসেপ্ট না জানার কারণে তোমাদের পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার টপিক কতবার ভুল হচ্ছে, এটা প্রথম তোমরা আইডেন্টিফাই করো। প্রথম হচ্ছে আইডেন্টিফাই করা ভুলটা, ভুল তথ্য তোমাদের মনে থেকে যাচ্ছে কিনা। হয়তো তোমাদেরকে বলছে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট বলতে, ইমপিচমেন্টের আর্টিকেল বলতে তোমরা অন্য আর্টিকেল বলে দিলে, অ্যাটর্নি জেনারেল একটা আর্টিকেল বলছে অন্য আর্টিকেল বলে দিলে, তাহলে দেখো যে তোমাদের কোন তথ্যটা ভুল হচ্ছে। কেয়ারলেস মিস্টেক হচ্ছে কিনা, কেয়ারলেস মিস্টেক তোমরা শুধরোতে পারবে, এই দুটো কিন্তু বিশেষ করে দেখে যাবে। এবং শুধু মক দিলেই হবে না, অন্তত 20 থেকে 120 মিনিট সময় নাও অ্যানালিসিস করার জন্য, কোথায় ভুলটা হচ্ছে, কিভাবে আমি কিন্তু ভুলটা শুধরোতে পারবো। এবং পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, প্রথম সহজ প্রশ্নগুলিকে আগে উত্তর দিয়ে দাও, মার্ক করে দাও, যাতে তোমাদের সময়টাও বাঁচে, সেগুলোকে আর দেখতে না হয়। রাউন্ড 2 কি, রাউন্ড 2 হচ্ছে যেই প্রশ্নগুলো তোমার মনে হচ্ছে একটু ক্যালকুলেশন লাগবে,
যে প্রশ্নগুলো একটু চিন্তা সাপেক্ষ, যেখানে সময় দিতে হবে, সেইগুলোকে পরে করো। এবং যদি তোমাদের মনে হয় যে লজিক্যাল এলিমিনেশন করে আমি কোনো একটা প্রশ্ন পারবো, ধরে নাও আজকে ফর এক্সাম্পল কোন একটা এরকম প্রশ্ন দিল যে এদের মধ্যে কে দুটো হাউসেই বসতে পারে, তো সেখানে তোমাদের অপশন দিল এমএলএ মিনিস্টার, সেখানে অপশন দিল এমএলএ মিনিস্টার প্রেসিডেন্ট, এরকম অপশন দিল। তো আমরা জানি মিনিস্টারদের অধিকারটা আছে, ঠিক আছে, আর্টিকেল 88-এ। তো এরকম করে কিন্তু তোমরা লজিক্যাল এলিমিনেশন যদি করতে পারো খুব ভালো, বাট নেগেটিভে কিন্তু পা দিও না। তাহলে রেড ফ্ল্যাগ তোমাদের কি কি দেখে যাওয়া উচিত? একাধিক বই থেকে একই বিষয় পড়ে কোনো লাভ নেই, থিওরি পড়লে হবে না, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, মক দিলে হবে না, অ্যানালিসিস করতে হবে, ডাব্লিউবি জিকে জিএস পোর্শনটা অবহেলা করলে হবে না, নেগেটিভ মার্কিংটা ভালো করে মাথায় রাখবে, শেষ সপ্তাহে নতুন বিষয় শুরু করা যাবে না। নির্ভরযোগ্য সোর্স এবং পিওয়াইকিউ সমাধান করো, মিক্সড এমসিকিউ অনুশীলন করো, প্র্যাকটিস করো, ভুলের খাতা তৈরি করো, বারবার রিভিশন করো, নির্দিষ্ট সময়ে মক টেস্ট দাও, পর্যাপ্ত ঘুম এবং ডায়েট। মাথায় রাখো যে সিলেবাস কমপ্লিট করে সব, সে কিন্তু কাট অফ ক্রস করে না, যে বারবার রিভিশন করে সেই কিন্তু কাট অফটা ক্রস করবে। তো এই মোটামুটি তোমাদের একটা ব্লুপ্রিন্ট আমি দিয়ে দিলাম, সাকসেসের মান্ত্রা দিয়ে দিলাম। এবার নেক্সট তোমাদের হাতে, তোমরা কি করে করবে। একটা কথা ছোট্টভাবে বলে দিই যে এই আমাদের কিন্তু এডু নলেজে অলরেডি এই যে ফ্রিডম সেল, এই ফ্রিডম সেল কিন্তু আমাদের চলছে। তোমাদের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকটা ব্যাচে আমরা কিন্তু বিশাল ছাড় নিয়ে এসেছি। যেরকম দেখো, ফাউন্ডেশন ব্যাচ তোমরা 1299 টাকায় পেয়ে যাচ্ছ, গ্রাম পঞ্চায়েতের ব্যাচ 599 টাকায় পেয়ে যাচ্ছ, টার্গেট পিএসসি মিসলেনিয়াস প্রিলি 699 টাকায় পেয়ে যাচ্ছ, অপশনাল জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি তোমরা 899 টাকায় পেয়ে যাচ্ছ, তোমরা গুরুকুল টেট এবং আপার প্রাইমারি তোমরা 799 টাকায় পেয়ে যাচ্ছ, এবং ডাব্লিউবিপি কেপি 599 টাকায় পেয়ে যাচ্ছ, এবং সবকিছু একটা জায়গায় পেতে গেলে 2499-তে প্রত্যেকটা ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ। তো এই তোমাদের বলার ছিল, আশা করি আমি বোঝাতে পেরেছি। ভালো করে পড়াশোনা করো, সেলফ স্টাডি করো, তারপরে দেখা যাক না কে কত জলে আছে। চলো সবাইকে টাটা, পরবর্তীকালে আবার দেখা হচ্ছে।